ওকে, সো আমরা লাস্ট ক্লাসে তো স্যাঙ্কি ডায়াগ্রামের ডেমো একটা অর এক্সাম্পল একটা ক্যালকুলেশন করছিলাম, একে দেখাইছিলাম। এন্ড তোমাদেরকে যে লেকচার ভিডিওটা দেওয়া হয়েছে ওখানে মধ্যে তো এই স্যাঙ্কি ডায়াগ্রামের আরো ডিটেইলসে বলা আছে নাকি? সবার ভিডিওটা দেখা হয়েছে? Yes, sir. Yes, sir. ওকে, সো স্যাঙ্কি ডায়াগ্রাম নিয়ে আর ওই ভিডিওতে যা যা জিনিসগুলো ডিসকাস করা হয়েছে, যে এফিশিয়েন্সি এন্ড এভরিথিং, এইসব জিনিসগুলো নিয়ে কারো কোনো কনফিউশন আছে? No, sir. ওকে, কারো কোনো Sir, কনফিউশন? Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। কারো কোনো কনফিউশন না থাকলে পরে তো খুবই ভালো। So we will do a small summary of what we had in this topic. তো তাহলে পরে তোমরা জানো ওই এই চ্যাপ্টারের এক্সারসাইজ কোশ্চেনস গুলি করে ফেলতে পারো। দেন আমরা আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। Sir, আমার কনফিউশন আছে। হ্যাঁ বলো কোনটায়? স্যার স্কেল যে ভ্যালুটা নিলেন, ফর এক্সাম্পল কোশ্চেন 3 থেকে 50 জুলস, ওটা কিভাবে বের করলে বুঝলাম না। মানে যে র্যান্ডম ওয়াইজ ভ্যালু নিলে হবে না, তাহলে আমি প্রপার যে ভ্যালু নিব সেটা কিভাবে বুঝবো? আমি বুঝি নাই। ওই যে 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 5 জুলস, ওই যে কোশ্চেন নম্বর 3 করার সময় যে স্যাঙ্কি ডায়াগ্রামসটা পড়িয়েছিল ওইটা, হ্যাঁ, যে আনরিজনেবল ভ্যালু নিলে হবে না। সো আমি কিভাবে বুঝবো এটা হুইচ ইজ রিজনেবল অর নট? এটা তোমার এই যে এনার্জির ভ্যালু গুলাকে দেখা লাগবে। তোমার এনার্জির ভ্যালু গুলা কত তোমরা দেখো। কি বলে এই যে এনার্জি গুলি ইনভলভ, খেয়াল করো কোশ্চেন নাম্বার 3 তে তোমার 350 কিলো জুল, 10 কিলো জুল আর 40 কিলো জুল, এগুলি কি তোমার এনার্জির ভ্যালু। তো এখন 350 কিলো জুলটা কি ইউজফুল এনার্জি, 10 কিলো জুলটা সাইড ইউজফুল, আর 40 কিলো জুলটা হলো ওয়েস্টেড। তো টোটাল এনার্জির ভ্যালুটা কত বের করতে পারবো না আমরা? ইয়েস স্যার। Yes, তো sir. টোটাল এনার্জি হলো তোমার 400 কিলো জুল। আচ্ছা, সো 400 কিলো জুল তোমার রিপ্রেজেন্ট করা লাগবে। নাও ইউ উইল হ্যাভ টু থিংক অফ ইওর স্কেল, যে তুমি 1 সেন্টিমিটারে কত কিলো জুল আর কত জুল তুমি রিপ্রেজেন্ট করতে চাও। তো এখন তোমার 400 হলো টোটাল এনার্জি। তো তাহলে তুমি 1 সেন্টিমিটারে কত ধরলে 400 কিলো জুলটাকে সুন্দর মতো রিপ্রেজেন্ট করতে পারো। এটা তোমার ইনটুইটিভ একটা আইডিয়া, এটা কেউ তোমাকে ডিরেক্টলি শিখাই দিতে পারবে না, বিকজ আমি তোমাকে এই কোশ্চেনের জন্য নিজে স্কেল বলে দিলাম, কিন্তু অন্য সময় অন্য আরেকটা কোশ্চেন বা ভ্যালু চেঞ্জ করে দিল। তখন তুমি যদি ইনটুইটিভলি তোমার খাতার সাইজ বা তোমাকে যতটুকু অ্যান্সার করার স্পেস দেওয়া হয়েছে অতটুকু স্পেসের মধ্যে যদি তুমি কি করতে না পারো, তোমার স্কেলটাকে মেনটেন করতে না পারো, তো তাহলে পরে তো হবে না। তো এখানের জন্য এর জন্য আমাদের ফার্স্টে কি নিজেদের চিন্তা করা লাগবে, যে মনে করো 400, সো 400 এর তোমার ইয়েগুলা মাল্টিপলস গুলি কোনগুলি, আর 400 এর ফ্যাক্টরস গুলি কারা, 1 2 4, এরকম করে করে আমাদের অনেকগুলো আসতে থাকবে। কিন্তু আমাদের দেখা লাগবে কি যে স্পেসিফিক্যালি কত ভ্যালু ধরলে আমাদের ডায়াগ্রামের সাইজটা ঠিক আসে। ওকে, তুমি এরকমও ধরতে পারো যে 1 সেন্টিমিটারে 100 কিলো জুলও ধরতে পারো, 1 সেন্টিমিটারে 50 কিলো জুলও ধরতে পারো। কিন্তু তুমি যদি 1 সেন্টিমিটারে 200 কিলো জুল আর 1 সেন্টিমিটারে 400 কিলো জুল ধরো, ব্যাপারটা কিন্তু রিয়েলিস্টিক হয় না। কেন রিয়েলিস্টিক হয় না? বিকজ তোমার 1 সেন্টিমিটার হলো এতটুকু একটা জায়গা। তো 1 সেন্টিমিটারের মধ্যে, হ্যাঁ, তোমার 1 সেন্টিমিটারের মধ্যে কি হলো, পুরা টোটাল এনার্জি, এই টোটাল এনার্জির মধ্যে কিছু উপরে যাবে, কিছু স্ট্রেট যাবে, কিছু নিচে যাবে। তো তুমি যদি কি করো, এত ছোট করে স্কেলটা ধরো, তো তাইলে পরে কিন্তু ডায়াগ্রামটা দেখতে সুন্দর আসবে না, যে তোমার রিপ্রেজেন্টেবল একটা সাইজে আসবে না। তো এর জন্য তোমার এই ব্যাপারটা যে গ্রাফের স্কেলিং আমরা যেরকম ভাবে নেই, যে আমাদের এতগুলা ডিভিশন দেওয়া আছে আর আমার এত থেকে এতর মধ্যে রিপ্রেজেন্ট করতে হবে, তো তাহলে পার ডিভিশনে কত ভ্যালু ধরলে পরে আমার গ্রাফটা সুন্দর মতো ইউজ করা যাবে। তো এরকম সেম ওয়েতে এখানে তোমার স্কেলটা নিজে এনার্জির ভ্যালুটা দেখবা, এন্ড তোমার যতটুকু স্পেস দেওয়া আছে ওইটা দেখে কি করা লাগবে, intuitively you will have to choose a scale so that your diagram is representable. বুঝছো? ইয়েস স্যার, বুঝা গিয়েছে।
তো তাহলে পরে এখানে আমাদের 1 সেন্টিমিটারে 50 কিলো জুল ধরলে ব্যাপারটা সুন্দর আসে যে 8 সেন্টিমিটার একটা রিজনেবল একটা লাইন, রিজনেবল একটা থিকনেস। তো তাহলে টোটাল হলো 8 সেন্টিমিটার। দেন ওখানে যেটার জন্য যত লাগে আমাদের ওইভাবে করে ডিভাইড করতে পারবো আর কাজ করতে পারবো। ওকে, এরপরে আর কারো কোনো কোশ্চেন আছে এই চ্যাপ্টার রিলেটেড স্পেসিফিক্যালি? 1 সেন্টিমিটার 40 কিলো জুল হলেও তো হবে ঠিক। হ্যাঁ হ্যাঁ, 1 সেন্টিমিটার 40 কিলো জুল ধরলেও সুন্দর আসে, 10 সেন্টিমিটার আসে। তো তাহলে 10 সেন্টিমিটার দিয়ে আঁকবা। ওইটাই বললাম যে এখানে মাল্টিপল অপশনস আছে, যে অনেক কিছু এরকম ধরা যায়, বাট অন দা টপ অফ ইওর হেড যেটা ফার্স্টে চলে আসবে ওইটাতেই করে ফেলবা, সো দ্যাট কি না হয়, টাইম ওয়েস্টটা না হয়। তুমি স্কেল চুজ করতে করতে যদি কয়েক মিনিট খেয়ে ফেলো তো তাহলে পরে সমস্যা হচ্ছে। আচ্ছা, তো তাহলে আমরা এই চ্যাপ্টারটা ফার্স্টে সামারাইজ করি। এখানে মধ্যে থেকে দেখি। তো ফার্স্ট অফ অল আমাদের যে এনার্জি টাইপ গুলি ওগুলি নিয়ে ডিসকাস করছি। এনার্জি কি জিনিস? ফার্স্টে এনার্জি ইজ দ্য অ্যাবিলিটি টু ডু ওয়ার্ক, তাই তো? দেন আমরা এনার্জি টাইপ গুলো নিয়ে কথা বলছি, যে এনার্জি আমাদের অনেকগুলো টাইপের আছে, এন্ড একটা এনার্জি থেকে আরেকটা এনার্জির ফর্মে কি করা যায়, ট্রান্সফার করা যায়। সো এই যে আমাদের এনার্জি একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে ট্রান্সফার করব বা কনভার্ট করব, যেটাই বলো, আমাদের কি আছে, দেয়ার ইজ আ সার্টেন ল যেটা অলওয়েজ আমাদের মেইনটেইন করা লাগে, বা যেটা আমাদের ইউনিভার্সে অলওয়েজ কি করে, মেইনটেইন করেই আসে। কি জিনিস? ল অফ কনজারভেশন অফ এনার্জি। এই ব্যাপারটা কি, যে এনার্জি কি করা যাবে না, এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড, এনার্জি ক্যান নট বি ডেস্ট্রয়েড, এনার্জি শুধু কি করা যাবে, it can only be converted or it can only be transferred from one form to another, ঠিক আছে? সো এই ব্যাপারটা ছিল আমাদের এনার্জির কনজারভেশন ল এর ব্যাপার। দেন তোমাদেরকে ফার্স্ট লেকচারের ওখানে ডিটেইলসে, সরি, ফার্স্ট লেকচারের ওখানে ডিটেইলসে অনেকগুলো জিনিস বলা ছিল। কেমন জিনিস? যে হাউ এনার্জি ট্রান্সফার অকার্স, যে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কতগুলি সিস্টেমের জন্য এনার্জি ট্রান্সফার কিভাবে হয় ওগুলি জিনিস ডিসকাস করা হয়েছে। তোমাদেরকে এক্সারসাইজ কোশ্চেনের তো হোমওয়ার্কটা দিব। সো ফার্স্ট আমি একটু একটা জিনিস, মনে করো কোশ্চেন নাম্বার 1টা তোমাদেরকে ক্লাসে বলে দেই। ব্যাপারটা কেমন দেখো, describe the main energy transfers taking place in the following situations. So এ নম্বরে বলতেছে টার্নিং অন আ টর্চ। একটা টর্চ বাল্ব, হ্যাঁ, একটা টর্চ বাল্বে এনার্জি সে পায় কই থেকে? তার ব্যাটারি লাগে না? ব্যাটারি এক্স্যাক্টলি, ব্যাটারি বা সেল ইউজ করা হয়, যেটা থেকে কি পাবে, টর্চ এনার্জি পাবে। তো এখন ব্যাটারির মধ্যে কি এনার্জি থাকে? ইলেকট্রিক্যাল কেমিক্যাল এনার্জি। এক্স্যাক্টলি, এই জিনিসটা অনেকজন ভুল করে, তারা ভাবে যে ব্যাটারি তো ইলেকট্রিসিটি সাপ্লাই করে, তো তাহলে ব্যাটারির মধ্যে মনে হয় ইলেকট্রিক্যাল এনার্জি থাকে, কিন্তু নো, ব্যাটারির মধ্যে কি এনার্জি, কেমিক্যাল এনার্জি থাকে। কেমিক্যাল রিঅ্যাকশনের থ্রুতে ইট প্রডিউসেস আ পটেনশিয়াল ডিফারেন্স, যার জন্য সে ওই ইলেকট্রিসিটি ফ্লো করাইতে পারে আর কি। ওকে, তো এইসব তোমরা বড় হলে পরে পড়বা, যে ওই পটেনশিয়াল ডিফারেন্স এইসব ব্যাপারগুলো কেমন কি, সার্কিটের ম্যাথ করবে এইসব। তো ফর নাও টার্নিং অন আ টর্চ, সো এখানের মধ্যে হোয়াট ইজ হ্যাপেনিং, ব্যাটারি থেকে কেমিক্যাল এনার্জিটা কিসে কনভার্ট হচ্ছে, ইট ইজ গেটিং কনভার্টেড টু ইলেকট্রিক্যাল এনার্জি ইন দ্য ওয়্যারস, and that electrical energy is going where? The electrical energy is going to the lamp or bulb, যেটাই বলো। তো ওই ল্যাম্পটার মধ্যে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে কিসে কনভার্ট হয়, লাইট এন্ড হিট এনার্জি, তাই না? যে সে লাইট এনার্জিও প্রডিউস করে, কিন্তু বাল্বটা কি হয়ে যায়, গরমও হয়ে যায়। সো তার মানে সে সাথে কি করছে, ইলেকট্রিক্যাল এনার্জিটা কিছু কিছু হিট এনার্জিতেও কনভার্ট করছে। সো তাহলে এটা হবে আমাদের কি, কোশ্চেন নাম্বার 1 এর অ্যানসার। কি বলবো, chemical energy of the battery to electrical energy in the wires to heat and light energy in the bulb. All right, so তাহলে এই জিনিসটা হলো আমাদের 1 এর a। দেন 1 এর b তে যে একটা ক্যান্ডেল, যে লাইটিং আ ক্যান্ডেল। তো এখন এখানের মধ্যে আমাদের এনার্জি ট্রান্সফার গুলি কি হচ্ছে, আমাদের ক্যান্ডেলটা কি দিয়ে বানানো, প্যারাফিন ওয়্যাক্স দিয়ে বানানো থাকে না? সো এই যে ক্যান্ডেলটা আছে, তো ক্যান্ডেলের এখানের মধ্যে কি প্যারাফিন ওয়্যাক্স এর মধ্যে কেমন টাইপের এনার্জি, কেমিক্যাল এনার্জি।
So তাহলে when it is being burned, what happens? The chemical energy gets converted to heat and light. Right. যে আমাদের ক্যান্ডেলের পাশে এরকম হাত রাখলে আমাদের কাছে গরম লাগে না, ওই ফ্লেমের যে গরমটা, তো তাহলে কি ফ্লেমটা যে জ্বলতেছে, ইট ইজ ইউজিং আপ কেমিক্যাল এনার্জি অফ দা ওয়্যাক্স। সো জ্বলতে সময় লাইটটা যে দিচ্ছে, ওই লাইট হলো আমাদের প্রাইমারি এনার্জি, আর যে হিটটা হচ্ছে ওই হিটটা কি আমাদের ওয়েস্টেড এনার্জি। দেন সি নাম্বারে রাবিং ইওর হ্যান্ডস টু কিপ দেম ওয়ার্ম। সো এখন আমরা আমাদের হাত যে এরকম ঘষা দেই, তো তাহলে যেন আমাদের হাত কি থাকে, গরম থাকে। তো এই জিনিসটাও কেমন, আমাদের বডির মধ্যে কেমন এনার্জি, কেমিক্যাল এনার্জি। তো এই কেমিক্যাল এনার্জিটা আমরা কি করি, দিস কেমিক্যাল এনার্জি ইজ বিং ইউজড আপ টু মুভ আওয়ার হ্যান্ডস। তো তার মানে কেমিক্যাল এনার্জি অফ দ্য বডি টু কাইনেটিক এনার্জি অফ দ্য হ্যান্ডস। দেন এই কাইনেটিক এনার্জিটা কিসে কনভার্ট হচ্ছে, হিট এনার্জিতে কনভার্ট হচ্ছে ডিউ টু ফ্রিকশন। ফ্রিকশনের জন্য যে হচ্ছে এটা স্পেসিফিক্যালি বলতে হবে না, জাস্ট বললাম আর কি যে কিভাবে হয়। তো আমরা একটু অ্যানসার গুলি যদি এখানে আমাদের দেখায় দেই, তোমার এক নাম্বারটার জন্য যে টর্চ বাল্ব জ্বালাচ্ছে, তো ওখানের মধ্যে কি stored chemical energy in the battery to electrical energy in the circuit or wires, যেটাই বলো। then heat and light energy in the lamp filament. হ্যাঁ, তোমাদের প্রত্যেকটা ক্লাসেরই তো রেকর্ডেড ভিডিও এনজেড স্যারের কাছে দিয়ে দেওয়া থাকে, আর তোমাদের কাছে ইয়ে আছে না, কি বলে, প্লে লিস্টের লিংক আছে। তো তাহলে প্লে লিস্টে তো ভিডিও গুলি অ্যাড হয়ে যাওয়ার কথা, যে প্রতিদিনই যখন ক্লাস হয় আর কি, তো তখন তোমাদের ভিডিওটা প্লে লিস্টে অ্যাড করে দেয়, ঠিক আছে। তো তোমার যদি জ্বর উঠতে থাকে, তো তাহলে এখন ক্লাস লিভ দিতে পারো, সমস্যা নেই, পরে রেকর্ডেড ভিডিও দেখে নিও। ওকে, জ্বর নিয়ে ক্লাস করার দরকার নেই। ওকে, সো তাহলে কোশ্চেন নাম্বার 1 এর এর অ্যানসার দেখলাম। নাও 1 এর বি। 1 এর বি তে কি বলছে, stored chemical energy in the paraffin wax to heat and light energy as the candle burns. আচ্ছা, মানুষেরটা আমাদের বডির ভিতরে যে কেমিক্যাল এনার্জি থাকে ওইটার বলে নাই, বলছে কি কাইনেটিক এনার্জি অফ দ্য মুভিং হ্যান্ডস টু হিট এনার্জি। তো তাহলে আমরা কেমিক্যাল এনার্জির কথা লিখলে যে কেটে দিবে এমন না, জাস্ট ওইটা আরো কি থাকলাম, উই আর বিং সেফ ফ্রম গেটিং আওয়ার মার্কস ডিডাক্টেড। তো তাহলে ওইটা লিখলে মার্কস কাটা যাবে না, বাট যদি আমাদের ওইটা অ্যাড করা থাকতো এন্ড কেউ না লিখতো, তো তার মানে কি তার একটা পয়েন্ট কম আছে, তো মার্ক তখন কম পাইতো, এমন কিছু। দেন কোশ্চেন নাম্বার ডি তে কি বলছে, বাউন্সিং অন আ ট্র্যাম্পোলিন। তো এই ব্যাপারটা আমরা একটা জিনিস বলছিলাম যে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জির কথাটা, যে কোন একটা ইলাস্টিক বডি আর কোন একটা অবজেক্টকে ডিফর্ম করলে পরে কি হয়, a certain energy is stored within the fabric, যেটাকে আমরা বলি কি ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি। সো ওই এনার্জিটা সে স্টোর করে আসলে পরেটা কি, that energy is actually stored so that ওই ম্যাটেরিয়ালটা যাকে ডিফর্ম করা হচ্ছে সে যেন আবার আগের পজিশনে ফেরত চলে যেতে পারে। ওকে, তো তাহলে ট্র্যাম্পোলিনে লাফাইতে সময় কি হয়, stored energy in the stretched elastic of the trampoline, which is actually what, elastic potential energy, EPE করে যে elastic potential energy। এটা কি হবে, কাইনেটিক এনার্জি অফ দ্য ট্র্যাম্পোলিনিস্ট মুভিং আপওয়ার্ড। তো তার মানে ওই ইলাস্টিক পটেনশিয়াল এনার্জিটা কিসে কনভার্ট হবে, ওই ডিফর্ম হয়েছিল তো, তো ট্র্যাম্পোলিনটা যখন আগের পজিশনে ফেরত আসতে নিবে, তো তখন হোয়াট উইল হ্যাপেন, ট্র্যাম্পোলিনিস্ট যে নাকি ওইটার উপর লাফায় আর কি, তো তাহলে তাকে কাইনেটিক এনার্জি দিচ্ছে। এখন এই যে সে কাইনেটিক এনার্জি দিয়ে কি করতেছে, উপরে যাচ্ছে না, কখনো the trampolinist is using his or her kinetic energy to move up। তো তাহলে যখন উপরে যাবে তত কি হবে, হাইট গেইন করতেছে। সো as height increases gravitational potential energy increases। তো তাহলে যত উপরে যাচ্ছে the kinetic energy is being converted to what, the kinetic energy is being converted to gravitational potential energy। So তাহলে এই যে to gravitational potential energy as the trampolinist flows to a halt। halt মানে কি থেমে যাওয়া, কোথায়, at maximum height velocity is equal to 0 বলি না আমরা, যে ম্যাক্সিমাম হাইট উপরে যখন যাবে তো তখন কি হবে, ভেলোসিটি 0 হবে at the top of the bounce। ওকে, আচ্ছা দাঁড়াও, এখন আজান দিচ্ছে, আমরা একটু 1 মিনিট ওয়েট করে আজানের পরে কন্টিনিউ করতেছি। ওকে, তো এখন আমরা আবার কন্টিনিউ করি।
তো এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 1 এ যে এনার্জি ট্রান্সফার গুলি কিভাবে কি হচ্ছে ওই জিনিসটা আমরা এক্সারসাইজ কোয়েশ্চেনটার সলিউশন এখানের মধ্যে একবার করে নিলাম। তোমাদেরকে ভিডিওটাও দিয়ে দিব এক্সারসাইজ কোয়েশ্চেনের সলিউশনের এন্ড অলসো নেক্সট চ্যাপ্টার যে আমাদের চ্যাপ্টার এটা কত ছিল জানো, এটা হলো চ্যাপ্টার 14 রাইট। 14 সো চ্যাপ্টার 16 এর লেকচার ভিডিও ওয়ার্ক এন্ড পাওয়ার ওই চ্যাপ্টারের লেকচার ভিডিও দিয়ে দিব। তারা এখন আগে দিয়ে রাখি 1 মিনিট। এই ওয়ার্ক এন্ড পাওয়ার একদম আমাদের ছোট চ্যাপ্টার। আমরা এই চ্যাপ্টারে যত জিনিস শিখছি ওয়ার্ক এন্ড পাওয়ারের মধ্যে নতুন তেমন কিছু নাই, জাস্ট ওয়ার্ক এন্ড পাওয়ারে এনার্জির ফর্মুলা গুলো শিখবো এন্ড ওগুলো রিলেটেড কয়টা ম্যাথ করবো। সো তোমাদের লেকচার জাস্ট একটাই এই চ্যাপ্টারের। সো এইটা যেটা দিলাম এটা হলো তোমাদের ওয়ার্ক এন্ড পাওয়ারের চ্যাপ্টারের লেকচার ভিডিও, জাস্ট একটা লেকচারই। সো নেক্সট ক্লাসে উই উইল বি ডান উইথ দিস চ্যাপ্টার অ্যাজ ওয়েল। তো এই লিংকটা সবাই কপি করে রাখো। এন্ড আরেকটা লিংক দিচ্ছি যেটা এই চ্যাপ্টার 14 এর এক্সারসাইজ কোয়েশ্চেনের সলিউশন। ওকে, আচ্ছা এই চ্যাপ্টারের এক্সারসাইজ কোয়েশ্চেনের সলিউশন ভিডিওটা কারেন্টলি পাচ্ছি না আমি। তো এমনিতে তোমাদের কিন্তু এই লেকচার ভিডিওর মধ্যে আমরা স্যাঙ্কি ডায়াগ্রাম গুলি অলরেডি দেখা রাখছি, কোয়েশ্চেন নাম্বার 3 এরটা এন্ড কোনটা কোনটা ছিল। সো বাকি স্যাঙ্কি ডায়াগ্রাম গুলি তোমাদের নিজেদের পড়তে পারার কথা এন্ড কোয়েশ্চেন নাম্বার 1 টা আমরা করাই দিছি। ওকে ওকে স্যার। ঠিক আছে, সো তাহলে এটা তোমাদের নিজেদেরই করে ফেলতে পারার কথা। বাট স্টিল কেউ যদি প্রবলেম ফেস করো করতে, তো সামনের ক্লাসে আমরা এটা নিয়েও ডিসকাস করব যদি স্পেসিফিক কোনো কোয়েশ্চেন থাকে। যে কোয়েশ্চেন নাম্বার 1 তো করাই দিলাম মাত্র, কোয়েশ্চেন নাম্বার 3 ওই লেকচার ভিডিওর মধ্যে ছিল আগে, কোয়েশ্চেন নাম্বার 2 টা, কোয়েশ্চেন নাম্বার 4 টা এখানে তো লেখা আছে, এটা তাহলে কোন জায়গায় করাইছি এটা লেকচার ভিডিও তো কোন একটা ভিডিও আছে, এটা আমার লিংকটা এখন পাচ্ছি না খুঁজে। ওকে আচ্ছা, তো এখন তোমাদের যে চ্যাপ্টার 16 এর লেকচার ভিডিওটা দেওয়া হয়েছে ওই চ্যাপ্টার 16 এর লেকচার ভিডিওটা নিয়ে আর চ্যাপ্টার 16 টা নিয়ে আমরা একটু কয়েকটা কথা বলে নিই। ওকে, ইন্টারেস্টিং কয়েকটা জিনিস। আচ্ছা, তো চ্যাপ্টার 16 টাইটেল ওয়ার্ক এন্ড পাওয়ার। তো আমরা এনার্জি ডেফিনেশনটা কি বলছিলাম? এনার্জি ইজ দ্য অ্যাবিলিটি টু ডু ওয়ার্ক। যে কোনো একটা ওয়ার্ক করার জন্য আমাদের কি দরকার হয়? এনার্জি দরকার হয়। এন্ড ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ওয়ার্ক। যে আমাদের ওয়ার্ক ডান জিনিসটা কি, এই জিনিসটা অনেকজনই ব্যাপারটা পুরোপুরি বুঝে না, বুঝছো? তো এই ব্যাপারটা সবাই একটু ভালো মতো খেয়াল করো, এটা বলে রাখতেছি, ভিডিওর মধ্যেও পাবা, বাট এখন সবাই ফোকাস করো। এখানের মধ্যে কাজটা কি, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স, সরি, যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে তারা নরমালি যে কথাটা বলে যে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কি, ফোর্স ইনটু ডিসটেন্স। কিন্তু জাস্ট এতটুকুতেই শেষ না, ওয়ার্ক ডান এর এখানে ফোর্স ইনটু জাস্ট যে কোনো ডিসটেন্স করলে পড়া হবে না, কি করা লাগে, ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিসটেন্স মুভ, সরি, distance moved in the direction of the force. So what does that mean? যে তুমি ফোর্স অ্যাপ্লাই করতেছো, দ্যাট ডাজন্ট মিন যে এটা দিয়ে কি হবে, কোন একটা ওয়ার্ক ডান হবে। একটা ওয়ার্ক ডান করার জন্য কি দরকার, যে ফোর্সটা অ্যাপ্লাই করছো ওই ফোর্সের ডিরেকশনে অবজেক্টটাকে কি করা লাগবে, মুভ করা লাগবে। তো ওই অবজেক্টটা যদি ওই ডিরেকশনে মুভ না করে তো তার মানে কি, দ্যাট ফোর্স ইজ ডুইং নো ওয়ার্ক। মনে করো তোমরা তো এই যে ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম আমরা দেখছিলাম না চ্যাপ্টার 2 তে একটা সময়, যে একটা অবজেক্টের উপরে কি কি ফোর্স কাজ করে। তো মনে করো দিস ইজ অ্যান অবজেক্ট
এখন এই অবজেক্টটা কি করতেছে, গ্রাউন্ডের উপরে রেস্ট করতেছে। সো এখন এই অবজেক্টের উপরে হোয়াট আর দ্য ফোর্সেস অ্যাক্টিং বলতো? নিচের Normal দিকে reaction. ওয়েট আর উপরের দিকে নরমাল রিঅ্যাকশন, তাই না? Yes, sir. তাহলে নিচের দিকে ওয়েট আর উপরে নরমাল রিঅ্যাকশন। ওকে, এন্ড তুমি কি করলা, মনে করো দিস ইজ আ বক্স, তো এখন এই বক্সটাকে পুশ করে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় নিবা। সো দিস ইজ দ্য পুশিং ফোর্স, পি দিয়ে লিখো শুধু, দিস ইজ দ্য পুশিং ফোর্স পি। তো অবজেক্টটা ইনিশিয়ালি এই জায়গাটাতে ছিল, এখন সে এই পুশ করার পরে এই ডটেড লাইনের এখানে চলে আসছে। তো তাহলে সে ইনিশিয়ালি যেখানে ছিল এন্ড ফাইনালি যেখানে আসছে এর মধ্যে একটা সেপারেশন আছে। সো তাহলে it moved the distance d. Okay, so it moved the distance d from initial point to final point. তো এখন যদি বলা হয় যে ওয়ার্ক ডান মানে, তো যারা নাকি পড়ে আসছে শুধু কি যে ওয়ার্ক ডান হলো ফোর্স ইনটু ডিসটেন্স, তো এখন এখানের মধ্যে তুমি ফোর্সটা কোন ফোর্সটা নিবা? ওয়েট ইনটু ডিসটেন্স করলে কি আমরা ওয়ার্ক ডানটা পাবো? No, sir. No, sir. No, sir. ওয়েট তো কাজ করতেছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, কিন্তু ডিসটেন্সটা মুভ করছে হলো হরাইজন্টাল। তো তাহলে কি ওয়েট ফোর্সের ডিরেকশনে কি কোনো ডিসটেন্স মুভ করছে? নো। তো তাহলে ওয়েট কিন্তু একটা ফোর্স, এটা এক্সার্ট হচ্ছে বা এই ফোর্সটা কাজ করতেছে, কিন্তু এই ফোর্সের ডিরেকশনে কোনো ডিসটেন্স মুভ করে নাই। তো তার মানে নো ওয়ার্ক ইজ ডান বাই দিস ফোর্স। And what about normal reaction? এই ফোর্সের ডিরেকশনেও কি কোনো ডিসটেন্স কভার করছে? না ভাই, কেন এটা ইকুয়াল No, sir. সো তাহলে নরমাল রিঅ্যাকশন ফোর্সের জন্য ওয়ার্ক ডান কত? 0। সো তাহলে হোয়াট ইজ দ্য ফোর্স দ্যাট অ্যাকচুয়ালি ডিড দ্য ওয়ার্ক? পি, যে পুশিং ফোর্সটা, রাইট? সো তাহলে দিস পুশিং ফোর্স অ্যাকচুয়ালি ডিড দ্য ওয়ার্ক। সো তার মানে আমাদেরকে যদি বলে যে ওয়ার্ক ডানের ভ্যালুটা বের করো, যে মনে করো এখানে ওয়েট হলো 100 নিউটন, নরমাল রিঅ্যাকশন ফোর্স হলো 100 নিউটন, পুশিং ফোর্স হলো তোমার 50 নিউটন, আর ডিসটেন্স হলো 2 মিটার। তো এখন আমাদের ওয়ার্ক ডান কি 100 ইনটু 2 200 হবে, এই 100 ইনটু 2 200 হবে, আর এই 50 ইনটু 2 100 হবে। 50 into 2. 50 into So 50 into 2 100 জুল এনার্জি ট্রান্সফার হবে আর ওয়ার্ক ডান হবে, যেটাই বলো। সো ওয়ার্ক ডানটা কি? ওয়ার্ক ডান মানে হলো, ওয়ার্ক ডানকে আমরা আরেকটা জিনিস বলতে পারি, ওয়ার্ক ডান ইজ হোয়াট? ওয়ার্ক ডান ইজ এনার্জি ট্রান্সফার। ঠিক আছে? তো তাহলে ওয়েট ফোর্সটা কোনো ওয়ার্ক ডান করতেছে না, নরমাল রিঅ্যাকশন ফোর্সটা কোনো ওয়ার্ক ডান করতেছে না, কোন ফোর্সটা ওয়ার্ক ডান করতেছে? পি ফোর্সটা। অলরাইট, তো তাহলে এই ব্যাপারগুলি আমাদের মাথায় রাখা লাগবে যে জাস্ট ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসটেন্স বললে এই কনসেপ্টটা আমাদের না বোঝা থেকে যায়, যে অনেকজনে এই জিনিসগুলো শিখে আসে না। যে তোমরা যখন নাকি বড় হবা, তোমাদের ফ্রেন্ডরা দেখবা যারা নাকি অন্য জায়গায় পড়ছে, তারা অনেকজনই এই ব্যাপারগুলি জানে না, যে ওয়ার্ক ডান মানে তারা শুধু মুখস্থ করে আসছে কি ওয়ার্ক ডান মানে হলো ফোর্স ইনটু ডিসটেন্স। ইয়েস, ফর স্ট্যান্ডার্ড 8 তাদের জন্য কোনো সমস্যা হবে না, বাট যখন নাকি তারা ও লেভেলসে উঠবে, এ লেভেলসে উঠবে, ওগুলি কোশ্চেন সলভ করতে সময় দে উইল ফেস মেজর ডিফিকাল্টিজ। যে ওয়ার্ক ডান বের করতে বললো, সো দে উইল গেট কনফিউজ যে এখানে তো জাস্ট একটা ফোর্স না, দেয়ার আর multiple forces acting on the object. So which force to take for the formula? যে distance তো d, but distance 2 মিটার বুঝতে পারছে, কিন্তু ফোর্স গুলার মধ্যে কোন ফোর্সটা নিবে in the calculation or to be used in the formula, এটা নিয়ে তারা কি করে ফেলে? কনফিউজড হয়ে যায়। তো তাহলে এই ব্যাপারটা অলওয়েজ মাথায় রাখবা, কি জিনিস? যে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসটেন্স, ওকে, বাট ডিসটেন্সটা কোন ডিসটেন্স হতে হবে? The distance moved in the direction of the force. All right, তো এগুলা তোমরা বড় হলে আরো ডিটেইলসে পড়বা, এখন এর জন্য জাস্ট বলে রাখলাম। ওকে,
তো এখন এইটা একটা জিনিস গেল। নাও গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জির ফর্মুলা, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জির ফর্মুলা, অর মোর স্পেসিফিক্যালি এইটা বললে ভালো হয়, এই জিনিস চেঞ্জ ইন gravitational potential energy is equal to mass times gravitational field strength times change in height. So change in gravitational potential energy, যে ডেল্টা, এই যে একটা ট্রায়াঙ্গেল যে ড্র করলাম, এই ট্রায়াঙ্গেলটার নাম কি? এই ট্রায়াঙ্গেলের নাম হলো ডেল্টা। ঠিক আছে, ডেল্টা দিয়ে কি বোঝায়? ডেল্টা বোঝায় চেঞ্জ ইন। ওকে, এটা আমরা ওই যে চেঞ্জ ইন মোমেন্টাম ওইসব ডেরিভেশনের সময় ইউজ করছিলাম। তো এখানের মধ্যে কি এম জি ইনটু ডেল্টা এইচ। তো তার মানে চেঞ্জ ইন গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি, এটা ফর্মুলাটা কি হবে? mass of the object into gravitational field strength multiplied by height এ কতটুকু চেঞ্জ আসছে। যদি উপরে উঠে মানে কি হাইট গেইন করে, তো তাহলে কি হবে? গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি বাড়বে। যদি হাইট কমে যায় মানে কি নিচে নামে, তো তার মানে কি গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি কমে যাবে। ওকে, তো এটা হলো আমাদের হ্যাঁ, এই ফর্মুলার কাজটা আমি শুনতে পাই না, আবার বলতে পারবেন? গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জির ফর্মুলা হলো এটা। গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি বাড়ে কখন? আমরা যত উপরে যাই তত কি হয়? গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করে নাকি ডিক্রিজ করে? ইনক্রিজ করে। সো তাহলে ওই সময় আমাদের গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি বাড়বে। যখন নাকি আমরা নিচে যাব তখন গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি কমবে। তো তাহলে এই ফর্মুলা দিয়ে কতটুকু বাড়তেছে কতটুকু কমতেছে ওইটা বের করা যায়, যে কতটুকু হাইট উপরে উঠলাম কতটুকু হাইট নিচে নামলাম। ওই ভ্যালুগুলো বসাই দিলে উই ক্যান ক্যালকুলেট যে কতটুকু জিপি বাড়লো বা কতটুকু জিপি কমলো এই জিনিসটা। ভাই ডেল্টার কাজটা কি? ডেল্টা মানে তো চেঞ্জ, চেঞ্জ ইন হাইট। ডেল্টা এইচ মানে হাইটের চেঞ্জ, আর ডেল্টা জিপি মানে চেঞ্জ ইন জিপি। এই যে চেঞ্জ, এই দুইটাই যে চেঞ্জ ইন ডেল্টা দিয়ে বুঝাইতেছি, চেঞ্জ ইন এই জিনিসটা এই ডেল্টা দিয়ে বুঝাইতেছি। ঠিক আছে, হ্যাঁ ভাই বুঝে গেছি। এন্ড কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জির আমাদের ফর্মুলা আছে। কাইনেটিক এনার্জির ফর্মুলাটা কি? কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ ইনটু মাস ইনটু ভেলোসিটি স্কয়ার। So KE is equal to half mv square. ঠিক আছে, তো এইগুলি হলো আমাদের এনার্জির যে দুইটা ফর্মুলা আমাদের জানতে হবে। যে আমরা বলছিলাম না জিপিই আর কেই, এই দুইটা ডেফিনেশন আমাদের জানতে হয়, এন্ড এই দুইটা রিলেটেড আমাদের ক্যালকুলেশন আসে। এর জন্য এগুলা ডেফিনেশন গুলি বা এগুলারও ডিটেলস আমরা পড়ি। তো জিপিই আর কেই এই দুইটার আমরা ফর্মুলা ফার্স্টে দেখে রাখলাম, এটা তোমরা ভিডিও যেটা দিছো এটা তারও ডিটেলসে পাবা। দেন পাওয়ার, পাওয়ার জিনিসটা কি? পাওয়ার হলো রেট অফ এনার্জি ট্রান্সফার। ওকে, rate of energy transfer or rate of work done, যেটাই বলো একই জিনিস। তো তার মানে কি পাওয়ার মানে হলো এনার্জি ট্রান্সফার্ড ডিভাইডেড বাই টাইম। ওকে, এনার্জি ট্রান্সফার্ড ডিভাইডেড বাই
টাইম টেকেন ফর দ্যাট অ্যামাউন্ট অফ এনার্জি টু বি ট্রান্সফার্ড। মনে করো যে একটা ফ্লাইট অফ স্টেয়ার্স আছে, ওকে, তো এই একটা সিঁড়ি আছে। তো এখন তোমাদের মধ্যে থেকে দুইজন এরকম টেস্ট করতে চায় যে কার পাওয়ার বেশি কার পাওয়ার কম, ওকে। সো এই নিচে থেকে এই উপরে সিঁড়ি পর্যন্ত উঠতে হবে। তো যে যত তাড়াতাড়ি উপরে উঠতে পারবে, মানে কি নিচে থেকে উপরে উঠতে সময় মনে করো দুজনের ম্যাস হলো সমান, ওকে, দুজন সেম সাইজের পার্সন। তো এখন কি হবে, দে উইল রান আপ দ্য স্টেয়ার্স, তো এই সিঁড়িগুলো দিয়ে তাড়াতাড়ি উপরে উঠবে। তো সেম এনার্জি ট্রান্সফার, যে দুজনের ম্যাস যদি সেম হয়, হ্যাঁ, দুজনের ম্যাস যদি সেম হয়, তো তাহলে কি হবে, দ্য অ্যামাউন্ট অফ জিপি গেইন, যে একটা হাইট উপরে উঠলে কি হবে, জিপি বাড়বে না রাতুল? ইয়েস ভাইয়া। তো তাহলে এই যে দুইজন মনে করো সেম সাইজের মানুষ, তো এখন কি করতেছে, তারা ইকুয়াল হাইট উপরে উঠবে। তো তাহলে সেম হাইট উপরে ওঠা মানে কি, দুজন সেম অ্যামাউন্ট অফ গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি গেইন করতেছে নাকি? ইয়েস ভাই, কোনো এই তো যতটুকু গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি গেইন Imbalance করবে নাই। এটাকে আমরা বলবো কি, যতটুকু গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি গেইন করবে ওটাকে আমরা বলবো এনার্জি ট্রান্সফার অর ওয়ার্ক ডান। যে সে কি করতেছে, একটা কাজ করতেছে না, যে সিঁড়ির নিচে থেকে উপরে যাচ্ছে, সো দ্যাট ইজ আ ওয়ার্ক ভাই। ডান। তো এখন দুজনেই নিচে থেকে উপরে যাবে, ভালো কথা, কিন্তু এই ওয়ার্ক ডানটাই যে তাড়াতাড়ি করতে পারবে তার কি পাওয়ারটা বেশি নাকি কম? বেশি, যে তাড়াতাড়ি করতে পারবে। বেশি। তাহলে যে সেম অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান লেস অ্যামাউন্ট অফ টাইমে অ্যাকমপ্লিশ করতে পারে তার জন্য পাওয়ার হবে বেশি, আর যে সেম অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করতে বেশি সময় নেবে তার জন্য কি হবে, Power পাওয়ারের ভ্যালুটা হবে কম। তো ওই ব্যাপারটা আমরা এখানে থেকে পাই যে পাওয়ার ইজ ইকুয়াল টু এনার্জি ট্রান্সফার ডিভাইডেড বাই টাইম। তো এইগুলা ব্যাপার তোমরা ডিটেইলস যে ভিডিওটা দিলাম ওখানের মধ্যে থেকে দেখতে পাবা, ওকে। তো সবাই নেক্সট ক্লাসের আগে ভিডিওটা দেখে রাখো এন্ড চ্যাপ্টার 14 এর এক্সারসাইজ কোশ্চেন গুলি করে ফেলো। যদি কোনো কোশ্চেনে প্রবলেম ফেস করো 1, 3 দোনোটা করাই দিছি, বাকি 2 আর 4 নাম্বার কোশ্চেনে কেউ যদি কোনো প্রবলেম পাও তো তাহলে বলবা সামনের ক্লাসে, এন্ড সামনের ক্লাসে আমরা এই চ্যাপ্টারটাও, যে চ্যাপ্টার 16 ওয়ার্ক এন্ড পাওয়ার, এটাও র‍্যাপ আপ করব, ওকে। ওকে ভাই। সো আজকের Okay, ক্লাস sir. আমাদের এইটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই। স্যার